My dear students, listeners, learners, at first take my salam, assalamu alaikum. You see, I have told you before, I will discuss with you 11 items of the grammar, grammatical items, English second paper, class 9, 10. 11টা আইটেম আছে, তোমাদের 11টা আইটেম আমি একটার পর একটা আলোচনা করে যাব। তাহলে আমরা পূর্বের ক্লাসগুলোতে যে আইটেম আলোচনা করেছি সেগুলি 8 পর্যন্ত ছিল। এখন 9 নাম্বারে আছে তোমার প্রশ্নে থাকবে ট্যাগ কোশ্চেন। 9 নাম্বারে তোমার পরীক্ষার প্রশ্নে ট্যাগ কোশ্চেন থাকবে 9 নাম্বারে। এটি হলো 9 নাম্বার। 9 নাম্বারে থাকবে তোমার ট্যাগ কোশ্চেন। 10 নাম্বারে থাকবে কানেক্টরস। 11 নাম্বারে থাকবে পাঞ্চুয়েশন ও দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন। এগুলি আমরা যেগুলা বসাই, যেগুলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবিষ্কার করেছিলেন আমাদের বাংলা সাহিত্যের জন্য, এগুলার জনক বলা হয় তাকে। তোমরা নিশ্চয়ই জানো, এটা বাংলা স্যার নিশ্চয়ই বলছি। আমি এখানে কতগুলো লেখা লিখছি। এমনি তোমরা জানো যে প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ থাকে উত্তর নেগেটিভ হবে। আম স্টুডেন্ট, আরেনটাই, এইনটাই, এখানে আরেনটাইও হয়, এইনটাইও হয়, এমএনটাই হবে না। কিন্তু এখন স্যার হবে না কেন? রুলসে আছে, রুলস বলে দিছে যে এখানে তুমি এমএনটাই লিখতে পারবে না, আরেনটাই লিখতে হবে, অথবা এইনটাই, AINT, এটা তোমরা জানো। আর এমনি ক্যান, কুড, মাইট, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, শুড, কুড, উড, মাইট, এগুলোর সাথে নট আসবে। কুডেন্ট, মাইটেন্ট, কান্ট, উডেন্ট, হ্যাঁ, শুডেন্ট, ইজেন্ট, ওয়াজেন্ট, হ্যাডেন্ট, হ্যাভেন্ট, এগুলি কমন জিনিস। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে, প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ থাকে উত্তর হবে নেগেটিভ, আর প্রশ্ন যদি নেগেটিভ থাকে উত্তর হবে অ্যাফার্মেটিভ। এটা প্রথমে এটা মাথায় রাখবা। 1 নাম্বার, প্রশ্ন যদি নেগেটিভ সেন্টেন্স হয়, প্রশ্ন যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে উত্তর হবে অ্যাফার্মেটিভ। আর প্রশ্ন যদি কি হয়, অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হবে উত্তর, আর নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ হবে বিপরীতটা। প্রশ্ন নেগেটিভ হইলে উত্তর হবে অ্যাফার্মেটিভ, আর প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ হয় উত্তর হবে নেগেটিভ। মুদ্রা কথা এটা খেয়াল রাখো। আর ওই কান্ট, শ্যান্ট, শুডেন্ট, উডেন্ট, কুডেন্ট, হ্যাজেন্ট, হ্যাভেন্ট, এগুলি আমি আর বললাম না, এগুলো তোমরা জানো, এগুলো বইতে লেখা আছে। এখানে বিশেষ কিছু আমি শব্দ লিখছি যেগুলোর জন্য কি হয় এটা তোমার জানা দরকার আছে। তাহলে এখানে দেখো, এনিথিং, নাথিং, এভরিথিং। এনিথিং, নাথিং, এভরিথিং যদি প্রশ্নে থাকে তাহলে তুমি ট্যাগ করার সময় লাস্টে যাই যে উত্তরটা হবে এখানে ইট বসাইতে হবে। ইজেন্ট ইট বা ইজিট, ইজিট, আরেন্ট ইট, ওয়ার ইট, আর ইট, এরকম, ওয়াজ ইট, অর্থাৎ ইট হবে এখানে উত্তর। কি থাকলে? এনিথিং, নাথিং, এভরিথিং, এই 3টা ওয়ার্ড থাকলে। এখানে দেখো, এভরিবডি, অল, সামবডি, সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, এভরিবডি, এগুলা থাকলে দে হবে লাস্টে। লাস্টে উত্তর, এইখানে উত্তর দেওয়ার সময় দে হবে। দে, দে, THEY, দে, আরেন্ট দে, আরেন্ট দে, ডিডেন্ট দে, এরকম দে হবে। কেন হবে এটা জবাব নাই, এগুলো রুলস, এটা তোমাকে জানি লিখতে হবে। এই কয়েকটা ওয়ার্ড এইখানে থাকলে দেয়া হয়, কেন এটা রুলস, বইতেও আছে, তুমি খুঁজলে পাইবা। তবুও আমি বোর্ডে লিখে দেখাই দিলাম আর কি। আর সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, ফিউ, লিটল থাকলে এর নেগেটিভ ধরা হয়, এগুলাকে উত্তর হবে অ্যাফার্মেটিভ। এগুলাকে নেগেটিভ ধরা হয়, উত্তর হবে, এই জন্য অ্যাফার্মেটিভ উত্তর হবে, উত্তর হবে অ্যাফার্মেটিভ। এগুলাকে নেগেটিভ ধরা হয়। হার্ডলি আই গো টু স্কুল, এইটাই আরেনটাই হবে না, আর আই। হার্ডলি দে গো টু স্কুল, আর দে এরকম হবে, প্লুরাল হলে আর কি। তো এখন এগুলা থাকলে এখন বুঝে নাও
এমনি সাধারণ নিয়ম হলো প্রশ্ন যদি কি হয় অ্যাফার্মেটিভ হয় উত্তর হবে নেগেটিভ, আর প্রশ্ন যদি নেগেটিভ হয় উত্তর হবে অ্যাফার্মেটিভ। প্রশ্ন অ্যাফার্মেটিভ হলে উত্তর নেগেটিভ, আর প্রশ্ন নেগেটিভ হলে উত্তর অ্যাফার্মেটিভ। তারপরে প্রশ্নে যদি এনিথিং, নাথিং, এভরিথিং থাকে, লাস্টে যাই যে অবজেক্টের সাথে তুমি যে ভার্বটা বসাইবা, ডাজেন্ট ইট, ওয়াজেন্ট ইট, ওয়াজ ইট, ওইটা হবে যে ইট, এখানে ইট ইট হবে, এটা রুলস। তারপরে এভরিবডি, সামওয়ান, সামবডি, এখানে যে শব্দগুলি লেখা আছে এগুলা থাকলে দে হয়, দে হয়, এটা হলো রুলস। তারপরে সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, এই লিটেল, এই কয়েকটা থাকলে নেগেটিভ ধরা হয় এগুলাকে, এই জন্য উত্তর হবে অ্যাফার্মেটিভ। এগুলো মনে রাখা খুব একটা কঠিন না। এরপরে ব্যতিক্রমধর্মী, নেক্সট ক্লাসে ব্যতিক্রমধর্মী কিছু সেন্টেন্স লিখে, এভাবে বোর্ডে লিখবো না, এখানে যেটা লিখছি এটা আমি রাজশাহী বোর্ডে আসছে 2016 সালে, ঢাকা বোর্ডে আসছে 2017 সালে। রাজশাহী বোর্ডে আসছে 2016 সালে, ঢাকা বোর্ডে আসছে 2017 সালে। এটা এই জন্য এখানে লিখলাম 5টা সেন্টেন্স। এখানে তোমরা এখন এই জিনিসটা বুঝো, হ্যাঁ, এটা সাধারণ নিয়ম যেটা, এটা বুঝো। আমরা শুধু একটা ট্যাগ করি, ট্যাগ কিন্তু 4টা আছে, 4টা ট্যাগ আছে। 4টা ট্যাগ আমি লিখি নাই, কোশ্চেন ট্যাগ, ডিরেক্টিভ ট্যাগ, স্টেটমেন্ট ট্যাগ, এক্সক্লেমেশন ট্যাগ। কোশ্চেন ট্যাগ, ডিরেক্টিভ ট্যাগ, এক্সক্লেমেশন ট্যাগ, আর একটা আছে স্টেটমেন্ট ট্যাগ। তাহলে কোশ্চেন ট্যাগ, ডিরেক্টিভ ট্যাগ, স্টেটমেন্ট ট্যাগ, এক্সক্লেমেশন ট্যাগ। এক্সক্লেমেশন মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কি। তো সাধারণত বেশিরভাগ করা হয় কোশ্চেন ট্যাগ, তবে কোশ্চেন সিলেবাসে কিন্তু কোশ্চেন ট্যাগ, আমরা পরীক্ষার সময় কিন্তু এক্সক্লেমেটরি ট্যাগও দিয়ে দিই, ইম্পারেটিভ ট্যাগও দিয়ে দিই। তো যেরকম ডু দ্য ওয়ার্ক, ডু দ্য সাম, এরকমও দিয়ে দিই। এটা দিয়ে যাওয়া উচিত না, সিলেবাসে যেটা আছে এটাই। সাধারণত ট্যাগ করা হয় কোশ্চেন ট্যাগ, আর ট্যাগ কোশ্চেন তোমার কোনো কাজেও লাগে না। গ্রামেটিক্যাল আইটেমে এই ট্যাগ কোশ্চেন না দিয়া, পাঞ্চুয়েশন না দিয়া, সাফিক্স প্রিফিক্স না দিয়া যদি তোমার ট্রান্সলেশন দিত, it is my opinion, it is my own opinion, translation is essential for the students for writing English. If you do not do translation, how will you write from yourself, which is called own English? X, for example, you are writing something about a topic. উদাহরণস্বরূপ চিটাং চিঠি সম্পর্কে তুমি লিখতেছো। At first you have to think in your mind in Bangla. After that you will translate it in English. তাহলে ট্রান্সলেট করতে হলে ইংলিশ তোমাকে আগে জানতে হবে, আগে থেকে কোন কীরকম সেন্টেন্স ব্যবহার করলে কীরকম ইংলিশ ব্যবহার করতে হবে। এটা না জানলে তো তুমি স্টেপ, একটা ক্লাস 10-এর স্টুডেন্টের এসএসসি পরীক্ষায় যদি স্টেপ ঠিক না থাকে, আমি যখন রচনামূলক পড়াবো তখন বলবো এগুলি। এখন আমরা ট্যাগ কোশ্চেনে থাকি। তাহলে এখন দেখো, আমি 1 নম্বরে বললাম যে এটা প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ থাকে উত্তর হবে নেগেটিভ, আর প্রশ্ন যদি নেগেটিভ থাকবে উত্তর হবে অ্যাফার্মেটিভ। এটি হলো যে মুদ্রা কথা, যত রকমের ভার থাকুক না কেন। আরেকটা জিনিস তোমরা যেটা পরীক্ষা ভুল করো, পুরা আনসারটা দিয়ে দিছ। অনেক খাতা পাইছি এসএসসি পরীক্ষায় পাইছি, স্কুলের খাতায় তো ভুরি ভুরি ভাই। হ্যাঁ, তোমরা এখানে এই কমাটা দাও না। অনেকে কি করে কমাটা না দিয়া ওই এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটাও অনেক সময় দেয় না। এই প্রশ্নবোধক চিহ্নটা আমি খালি রেখেছিলাম, এটা মনে করছিলাম আমি ক্লাসে পড়াচ্ছি, যে জিজ্ঞাসা করবার লাই এখানে কি কিছু বসবে, এটা জিজ্ঞাসা করবার লাই পড়েছিলাম। আসলে এটা তখন আর মনে নাই যে আমি তো ক্লাস করাচ্ছি না, আমার সামনে তো স্টুডেন্ট নাই। তাহলে এখানে প্রত্যেকটার তুমি দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, পাঁচটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই পাঁচটা প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিতেই হবে। আর 5টা কমা, এই একটা, এটা আরো বড় করে দিই। তাহলে এই একটা, এই একটা, কমা ইজ মাস্ট,
কোশ্চেন মার্ক ইজ মাস্ট, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কমও দিতে হবে। যদি না দাও তোমাকে নাম্বার দিবে না, তোমাকে বুঝতে হবে যে এখানে একটা 1 নাম্বার। আবার কেউ কেউ পরীক্ষায় কী করো, শুধু আনসারটা লিখে দিয়ে চলে আসো, সেন্টেন্সটা লেখো না। বারবার বলতেছি, কমপ্লিটিং সেন্টেন্সে পুরা সেন্টেন্স লিখে যে অংশটা জোড়া লাগাইছো ওইটার নিচে আন্ডারলাইন করবা। আর তোমরা পরীক্ষায় কী করো, সবগুলোর নিচে আন্ডারলাইন করে দাও যত উত্তর লেখো। রাইট ইউজ অফ ভার্বও, রাইট ফর্ম অফ ভার্বসও তোমরা যখন লেখো, আ লিখলা, আ লেখি, মনে করো মোমেন্ট উত্তর হবে, মোমেন্টের নিচে আন্ডারলাইন করে দাও। আন্ডারলাইন করার দরকার নেই। শূন্যস্থান পূরণ যখন করবা, যেগুলি রাইট ফর্ম অফ ভার্ব বা উইথ উইদাউট ক্লুজ যেগুলি করো, এগুলো নিচে আন্ডারলাইন করবা না, শব্দগুলো শুধু নিচের দিকে লেগে যাইবা। আ বি সি ডি ই এফ জি এইচ নিচের দিকে লেগে যাইবা। আমি বোর্ড ছোড়ো বিদায় পাশাপাশি লিখি এখানে, আমি তোমাদেরকে এটা বারবার বলছি, কিন্তু তোমরা নিচের দিকে লেগে যাবে। আ বি সি ডি ই এফ জি এইচ এভাবে দিয়া নিচের দিকে লিখবা, আন্ডারলাইন করবা না। আন্ডারলাইন করবা কোথায়? কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা শুরুতে লাগাইলো আন্ডারলাইন করবা, শেষে লাগাইলো আন্ডারলাইন করবা। আর পুরা সেন্টেন্স লিখতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সে পুরা সেন্টেন্স লিখতে হবে, ট্যাগ কোশ্চেনও পুরা সেন্টেন্স লিখতে হবে। আর ট্রান্সফরমেশানে তো লিখতে হবেই। ট্রান্সফরমেশন সেন্টেন্স এটাকে চেঞ্জ করি, তোমার সেন্টেন্স এটা কী লিখলে তুমি এটা তো পুরা না লিখি কোনো উপায় নেই, ন্যারেশনও পুরা লিখতে হবে। তাহলে শুধু কিছু কিছু উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এগুলাতে তুমি শুধু ওটগুলা লিখলে হয়। আ বি সি ডি এইভাবে দিয়া লিখলে, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলি জানলেই তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবা। তবে আরেকটা জিনিস আছে, অনেক সময় 2টা সেন্টেন্স থাকে। এখন স্যার আমি কোন সেন্টেন্সটার উত্তর লিখব, তোমার মনে এই প্রশ্নটা থাকতে পারে। তখন তোমাকে দেখতে হবে যে কোন সেন্টেন্সটাকে, ওই 2টা সেন্টেন্স, আরেকটা ক্লাস করাবো আমি, এরকম কতগুলো সেন্টেন্স বাছি বাছি আমি বোর্ডে লিখবো। আজকের মতো এনিবডি সামবডি এগুলি আর লিখবো না। ওদিন লিখবো যে মানে কিছু সেন্টেন্স লিখবো, 10টা সেন্টেন্স। ওই 10টা সেন্টেন্স মানে তোমাদের কাছে বেশি কঠিন কঠিন বা প্যাচ মনে হয় যে 2টা সেন্টেন্স দিছে, এখন আমি কোনটা সেন্টেন্সের উত্তর লিখবো? রহিম সেড টু মি I had done the work. রহিম told me that he had done the work. তাহলে এখানে কারে বুঝেছি? রহিমকেই তো বুঝেছি। তো তুমি হ্যাড অ্যান্ড হি লেগে দিলে এখানে, এখানে রহিম 2বার বসছে, শুধু রহিমকে বুঝেছি। এখন তোমাকে দেখতে হবে সেন্টেন্স 2টা পরে আগের সেন্টেন্সটার সাথে পরের সেন্টেন্সটার অবশ্যই লিঙ্ক থাকবে। এখন ওই যে ন্যারেশনে বলছিলাম, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, বাক্যের প্রধান অংশ, অপ্রধান অংশ। প্রধান অংশ যেটাকে মেইনলি টার্গেট করা হয়েছে, বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে সেটাই তোমাকে লিখতে হবে। এই জাতীয় কতগুলো সেন্টেন্স লিখে আমি বুঝাই দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? যাতে ট্যাগ কোশ্চেন ফার্স্টটা ভুল না হয়, তোমার যাতে নাম্বার পাও, ফুল মার্কস পাইতে হবে ট্যাগ কোশ্চেনে। এখন এই জিনিসগুলি আমার মনে হয় তোমাদের বুঝতে বাকি নেই। অনেকেই দেখছি আমি ট্যাগ কোশ্চেন করাই, হ্যাঁ, ওই প্যাচগুলা করাইছি কিনা এখনও সেরকম একটা ক্লাসও দেখিনি আমি। তো আমি করাবো তোমাদেরকে একটা ক্লাস, 10টা সেন্টেন্স লিখবো, তখন তোমরা প্রশ্ন করিও। আচ্ছা, এখন দেখো, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। মিথ্যা বলা মহাপাপ, এটা মিথ্যা দিয়ে ফার্স্টটা সেন্টেন্স লিখছি। আমি তোমাদেরকে বলছিলাম এখন 11টা আইটেমের মধ্যে 11টা আইটেমে তোমার দুর্ভাগ্যক্রমে যদি তুমি পাও যে মানে আলাদা আলাদা সেন্টেন্স যদি পাও, তো ভাগ্য সেটা, তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না, স্টেপ মিলাইতে হবে না। এখানে তো স্টেপ মিলাইতে হবে না, আনসারটা দিতে হবে। তাহলে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, এখানে বার বসে ইজেন্ট ইট, তাহলে ইজেন্ট টেলিং লাইস, মিথ্যা বলাও বলছে এখানে। এই দুইটাই মিলি সাবজেক্টের কাজ করছে, এই দুইটাই মিলি সাবজেক্ট নাউনের কাজ করছে। হ্যাঁ, তোমরা তো ক্লজ সিলেবাসে নাই, ফ্রেজ ওয়ার্ড সিলেবাসে নাই, এটাকে ফ্রেজ ওয়ার্ড বলে। ফ্রেজ ওয়ার্ড কিরকম? মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 সায়েন্স গ্রুপ আর মেরিটোরিয়াস। আর বসছে দেখো 10ম
দশ নম্বরে যে ওটা বসছে সেটা আর ভার্ব, মেরিটোরিয়াস, মেধাবী। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 সায়েন্স গ্রুপ আর মেরিটোরিয়াস। আর বসছে 9টা ওড মিলি সাবজেক্ট হয়েছে। এই সাবজেক্টটাকে, এটাকে বলা হয় ফ্রেজ ওয়ার্ড, শব্দগুচ্ছ। ফ্রেজ ওয়ার্ড মানে বাংলা শব্দগুচ্ছ। আমি গ্রামার পড়াইতে বা রচনামূলক যখন পড়াবো, লিখবো, তখন তোমাদেরকে ফ্রেজ ওয়ার্ড শিখে ফেলতে পারবো, ফ্রেজ ওয়ার্ড শিখে ফেলবো। আর ক্লজ তো তোমরা শিখে ফেলছো ন্যারেশনে, বাক্যাংশ। ক্লজ মাঝের বাংলা অর্থ হলো যে বাক্যাংশ, অর্থাৎ একটা বাক্যের একটা অংশ। হি সেড টু মি আই এম ডুইং দ্য ওয়ার্ক, হি সেড টু মি এটা একটা অংশ, আই এম ডুইং দ্য ওয়ার্ক এটা একটা অংশ। এই দুইটা অংশকে দুইটা ক্লজ বলা হয়। ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ। তোমরা রেখাংশ বলো, জ্যামিতিতে রেখাংশ বলো, সেরকম। তাহলে এটা বুঝলে, এটা একটা ফ্রেজ ওয়ার্ড শিখিবে লাগে, অর্থাৎ 2-3টা ওয়ার্ড একত্রে বসে একটা মিনিং প্রকাশ করলে। কোনো সময় প্রিপোজিশনের কাজ করে, তার প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কখনো ভার্ব কাজ করে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাজ ও ভার্ব, বিন ও ভার্ব, রেইন ও ভার্ব। যেটা বলি এটা ভার্বাল ফ্রেজ, অর্থাৎ 3-4টা ওয়ার্ড মিলি যখন একটা অর্থ প্রকাশ করে, একটা অর্থ বুঝে, সেটাকেই ফ্রেজ বলা হয়, শব্দগুচ্ছ। বাংলায় বলা হয় শব্দগুচ্ছ। তাহলে ক্লজ বুঝতে হবে বাক্য অংশ, শব্দগুচ্ছ আমার মনে হয় তোমরা বুঝে ফেলছো। গ্রামারের সাথে এগুলি সিলেবাসে না থাকলেও তোমার লাগবে। ইউ আর ইউজিং অলওয়েজ হোয়েন ইউ রাইট ইংলিশ, ইউ হ্যাভ টু ইউজ ক্লজ অ্যান্ড কি বললাম, ফ্রেজ ওয়ার্ড। তাহলে দেখো বি নাম্বার, দেখো 1 লাই ব্যাগেটস 100 লাইফস। একটা মিথ্যা কথা 100টার জন্ম দেয়, ডাজেন্ট ইট? একটা মিথ্যা কথা 100টা মিথ্যা কথার জন্ম দেয়। 3 নম্বরে আসো, ম্যান হার্ডলি বিলিভস এ লায়ার। মানুষ কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ, কদাচিৎ মিথ্যাবাদীকে পছন্দ করে। মিথ্যাবাদীকে আসলে মানুষ পছন্দ করে না, খুব কম পছন্দ করে মিথ্যাবাদীকে। হ্যাঁ, এটা তোমরাও জানো, আমরাও জানি। তাহলে ম্যান হার্ডলি, হার্ডলি থাকাতে ওইখানে উপরে লিখছিলাম, হার্ডলি থাকলে এই হার্ডলিকে নেগেটিভ ধরা হয়, হার্ডলিকে নেগেটিভ ধরা হয়। তোমরা উত্তর দেখো, আগে 2টা নট আসছে, ডাজেন্ট ইজেন্ট আসছে। এখানে কিন্তু ম্যান হার্ডলি বিলিভস আ লায়ার। তাহলে এখানে হার্ডলি থাকাতে এটা অ্যাফার্মেটিভ। এখানে বলছিলাম যে সেলডম, হার্ডলি, স্ক্যাচলি এগুলি থাকলেই এখানে কি হবে, উত্তর হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে না, কারণ হার্ডলিকে নেগেটিভ সেন্স বোঝায়। তারপরে আসো, আ লায়ার হ্যাজ টু লিড এ মাইজারেবল লাইফ। মিথ্যাবাদীকে খুব কষ্টকর জীবনযাপন করতে হয়, ডাজেন্ট ইট? আ লায়ার হ্যাজ টু লিড এ মাইজারেবল লাইফ। এখন ডাজেন্ট হি, ডাজেন্ট হি, আলায়ার মানে আলায়ারের পরিবর্তে, এটার পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। এটা একজন মিথ্যাবাদী, তাহলে সে যেহেতু একজনকেই বুঝায়, আমরা এখানে হি ব্যবহার করে দিলাম আর কি, ডাজেন্ট হি। অন্যগুলো তো হি ব্যবহার করছি। সো অল অফ আস অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইজ। অটেন টুই, এগুলো এটা সহজ। তাহলে আমরা সবাই মিথ্যা থেকে সরে আসা উচিত, মিথ্যা থেকে সরে আসা উচিত। আমার অ্যাডভাইস, তোমরা রুলস অবশ্যই পড়বা। রুলসগুলো ভালো ভালো রুলসগুলো গ্রামার বইগুলোতে দেওয়া আছে। আর ভালো গ্রামার বই কিনবা, ভালো গ্রামার বই পড়বা। আর যারা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা অবশ্যই হবে, অবশ্যই হবে। টেস্ট পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে। হ্যাঁ, হয়তো বা একটু দেরিতে হবে, 1 মাস এদিক ওদিক হতে পারে, হবে, নিশ্চিত থাকতে পারো। তুমি যদি মনে করো যে না, আমাকে এসএসসি সার্টিফিকেট আপনি দিয়ে দিবে, এই সপ্তাহে সব কিছু ঘোষণা দিয়ে দিবে, এসএসসি পরীক্ষা হবে। হ্যাঁ, আর যারা এসএসসি দিবা তাদের কোনো নাম্বারও কমছে না, কিচ্ছু কমবে না। তোমরা 100 মার্কেরই পরীক্ষা দিতে হবে, পুরো পরীক্ষাই দিতে হবে। তবে হ্যাঁ, রুটিন শর্ট হয়ে যাবে, ডেলি পরীক্ষা থাকবে। তুমি আগের মতো 2 দিন 3 দিন 4 দিন গ্যাপ পাইতে আনো, 2 দিনে দেখবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, আর 10 দিনে পরীক্ষা শেষ। 12 সাবজেক্ট থাকলে, তখন এখন তো তোমাদের 12 সাবজেক্ট আছে, হ্যাঁ, 12 সাবজেক্ট 12 দিনে শেষ, 13 দিনও লাগাবে না। হুঁশিয়ার, কিন্তু পড়ালেখা করো। তুমি যদি মনে করো যে না, আমার পরীক্ষা হবে না, অমুক সমুক কোভিড, এটা সেটা, অমুক স্যার এই বলছে, তমুক স্যার এই বলছে, না জানি বলছে, সবসময় খোঁজ খবর নিবা। পরীক্ষা হবে যে এটা মাস্ট, টেস্ট পরীক্ষা হবে, 6-7 পরীক্ষা হবে, 8 পরীক্ষা হবে, 6 to 10 পর্যন্ত অবশ্যই পরীক্ষা হবে।
এইটেরও পরীক্ষা হবে। এইটের পরীক্ষা না হলে তোমাকে সার্টিফিকেট দিবে কেমনে? এত বছর সার্টিফিকেট দিছে, এই বছর কি সার্টিফিকেট না দিতে পারবে? এই জন্য বোর্ডের চেয়ারম্যানদেরকে নিয়ে মিটিং হয়েছিল, মিটিংয়ে পরিষ্কার আলোচনা হয়েছে, ওনারা ডিসিশন নিয়েছে পরীক্ষা দিতে হবে। তবে হ্যাঁ, সিলেবাস একটু কমতে পারে ক্লাস 8-এর জন্য, তবে ক্লাস 10-এর জন্য কিচ্ছু কমবে না, সিলেবাসও কমবে না, কিছুই কমবে না। 100% 100 মার্কসের পরীক্ষা হবে, সব সাবজেক্টের টেস্ট পরীক্ষা হবে এবং ফাইনাল পরীক্ষা হবে। আর 6-7-এর জন্য হয়তো বা সিলেবাস কমতে পারে, তবে পরীক্ষা ইজ মাস্ট, পরীক্ষা হবে। 9-এরও হয়তো সিলেবাস কমতে পারে, হয়তো আমরা ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার, কারণ সারা বছর প্রত্যেকটা স্কুল এখন অনলাইনে ক্লাস নিচ্ছে। এখন তুমি যদি ফলো না করো, ইট ইজ আপ টু ইউ, এটা তোমার ব্যাপার, তোমার পরিবারের ব্যাপার, তোমার পরিবার তোমাকে গাইড করা উচিত। আমি সকল অভিভাবকদেরকে এবং আশেপাশে যারা আছেন, যে সকল ছাত্রছাত্রীকে যারা গাইড করতেছেন, যারা খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, বাসায় রাখছেন, নিজের ছেলে মেয়ে বা ভাই বেরাদর হতে পারে, আপনার ছেলে মেয়ে হতে পারে, বাগিনা বাগিনী হতে পারে, বাতিজা বাতিজি হতে পারে, অবশ্যই পড়ালেখায় রাখেন, টেবিলে, পড়ার টেবিলে রাখেন, বসায় রাখেন, পড়ার বাহিরে রাখবেন না। আর অনলাইনের ক্লাসগুলো সব ক্লাস ফলো করো, ট্র্যাক কোশ্চেন 60 জনে করার 60টা ক্লাস যদি ফলো করে এই ভিডিওগুলা আপলোড করে রাখি দিবেন, রাখি দিলে ভালো হবে, উপকার হবে, সারা বছরের জন্য উপকার হবে। আর গ্রামেটিক্যাল আইটেম আমি যেগুলি করাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারে, এগুলি সারা জীবন লাগবে, তার সবসময় লাগবে, ইন্টারমিডিয়েটে গেলেও এগুলি পাবে সে। আর বাড়তি 2টা আইটেম আছে শুধু, ইউজ অফ প্রোনাউন, আর আরেকটা আছে মনে হয় সামারি রেটিং একটা আছে, এটা নতুন পাবে। সামারি রেটিংটাও নতুন না, সামারি রেটিংটাও কবিতার থেকে লিখতে হইব কথা, এটা আর কি। তো এটা হয়তো ওরা ইন্টারমিডিয়েটে যখন যাবে বই চেঞ্জ হয়ে যেতে পারে, সিস্টেমও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, সিলেবাসও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, পরীক্ষার সিস্টেমও হয়তো চেঞ্জ হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খুদা হাফেজ। আরেকদিন আরেকটা ক্লাস নেব, ওইটাতে বললাম যে যেগুলি তোমরা আটকিবা মতো লাগে আমার কাছে, সেরকম 10টা সেন্টেন্স লিখে আমি করাবো এবং বুঝাবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।